ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? আছি ভালো, আল্লাহর রহমতে। কি অবস্থা, আপনাদের পড়াশোনা কেমন চলে? তো কি অবস্থা আপনাদের পড়াশোনার? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো চলতেছে স্যার। যা হোক, আজকে নতুন কেউ আছেন? একেবারে নতুন, আগে কোনো ক্লাস করেন নাই? আগে কোনো ক্লাসই করেন নাই, আজকে একেবারে নতুন, এরকম কেউ আছে? কেউ নেই, তাইলে আমরা সবাই পুরাতন। যা হোক, এই যে পড়া জিজ্ঞেস করার কথা বলছিলাম, কে দিবেন পড়া দেখি, বলেন তো। ফাতেমা আপা কোন কলেজ? আমার কথা কি শোনা যায়? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার এখানে নেটওয়ার্ক অনেক প্রবলেম। কোথায়? মেট্রো ল কলেজ, সিলেট? না না, আইডিয়াল ল কলেজ। ও আচ্ছা, আইডিয়াল ল কলেজ ঢাকা। যা হোক, কি নেক্সট এক্সাম কবে আপনার? স্যার আমি তো নিউ সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, নিউ সেকেন্ড ইয়ার। তো দেখি শাক কয়েন সম্পর্কে কিছু বলেন তো। আজকে শাক কয়েনের ক্লাসটা আপনাদের? জি স্যার, লাস্ট ক্লাস আমি ছিলাম না। লাস্টটা তো ছিলেন না, তার আগেরটাতে? তার আগেরটাতে ছিলাম, কিন্তু সেরকম কিছু তার আগেরটাতে কি পড়াইছিলাম বলেন। এরপরে কি পড়াশোনা করছেন নাকি করেন নাই, শুধু ক্লাস করতেছেন? এর বাইরে কি নিজে পড়াশোনা করেন না? একটু আমি এখনো ঠিক মতো শুরু করি নাই, একটু প্রবলেম ছিলাম তো এই জন্য। ঠিক মতো শুরু করেন নাই। পড়াশোনার পাশাপাশি আর কি করেন? জব করি। কোথায়? মাশাআল্লাহ, জব? স্যার স্কুলে। স্কুলে জব করেন না? তাহলে তো মোটামুটি পড়াশোনার সুযোগ আছে। জি স্যার। আপনার স্কুলের চাকরিতে পড়াশোনার সুযোগ আছে। যা হোক, তো এমনি পড়াইছিলাম কি কি আপনাদের গ্রুপে, সেটা বলতে পারবেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার ম্যাথ বলছিলাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার গত সপ্তাহে পড়া দিয়েছিলেন স্যার, ধারা 151, 152, 133, 34, 154, 155 এগুলো ধরবেন বলছিলেন এবং বিস্তারিত এগুলো আলোচনা করছেন। ভেরি গুড। তাইলে 133, 134, 151, 152, 155, 155। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটু স্যার বলি, মানে আমার তো মনে হয় ভুল হচ্ছে। 137 স্যার, 138, 141, 142, 143 স্যার পড়াইছিল। এগুলো পড়া নিব বলছিলাম। জি। 137, 138,
141, 42, 43 থেকে পড়া নিব। আর পড়াবো বলছিলাম 133, 134, তারপর 151, 152, আর ওই পাশে ছিল 155, 156। 154 থেকে 155 সাতটা ধারা স্যার। 6টা। যা হোক, তো এরপরে ফাতেমা আপা কিছুই বলতে পারবেন না সাক্ষ্য আইন সম্পর্কে? না স্যার, সরি। কি বলেন, আপনি সাক্ষ্য কখনো দেখছেন? ছোটবেলা দুষ্টামি করতেন না? স্যার। বুঝি নাই আপনার কথা। হ্যাঁ। এখানে চিটাং এর কেউ আছেন? আপাতত ক্লাসে চিটাং এর কেউ আছেন? নেই। যা হোক, আপনার সাক্ষ্যটা হচ্ছে কি, কোন একটা যখন জিনিস প্রমাণ করতে হয় তখন আমরা কি খুঁজি? সাক্ষ্য খুঁজি। যখন আপনার ঝগড়াঝাটি হয়, তারপরে এই যে ভাই বোনের মধ্যেও মারামারি হয়, তখন করে কি, বা ভাই ভাই একটু খুনসুটি লাগে, মারামারি হয়, এখন যখন মা বাবা চলে আসতো, তাহলে কে খুঁজে? আপনার সাক্ষ্য খুঁজে না, কে অপরাধী, দোষ কে কে করছে। এর বাইরে আপনার তেমন কোনো কিছু নেই সাক্ষ্যত, তবে প্রয়োগ ক্ষেত্রটা হচ্ছে ভিন্ন এবং সিস্টেমটা হচ্ছে ভিন্ন। তো যা হোক, এর বাইরে গিয়ে মোটামুটি কেউ পড়াশোনা করে আসছেন এরকম কেউ আছেন নাহিদ আপা ছাড়া? একদিন থেকে বলছিলাম পড়ায় জিজ্ঞেস করবো। শান্তা চাকমা কোন কলেজের? শান্তা চাকমা কি শুনতে পাচ্ছেন? ওনাকে তো জয়েন হয় বেশ চুপচাপ। আসলে অন্য একটা জিনিস বলি, এই যে শুধু শুনলে, শুধু যদি শুনতে থাকেন তাইলে পড়াশোনা ওইভাবে আগাবে না। আপনাদেরকে শোনার পরে একটা সময় মুখস্থ চলে যেতে হবে, এটা মাথায় রাখবেন। শুধু শুনলে কি হবে না, পড়াশোনা আগাবে না। একটা সময় আছে আপনাদের মুখস্থ চলে যেতে হবে। এইবার পরীক্ষা দিবেন যে এরকম কে আছেন? স্যার আমি আছি। ফাইনাল দিবেন যে কে? আপনার নামটা কি? স্যার আমার নাম নাহিদ আক্তার। নাহিদ আক্তার না? জি দেখি স্যার। বলেন তো, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এটা কত নাম্বার সেকশনের বিধান? জি স্যার, প্রশ্নটা আরেকবার বলেন প্লিজ। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। এইটা স্যার 60 ধারায়। 60 ধারায় স্যার। দাঁড়ায়। তো দেখি বিস্তারিত বলেন তো দেখি এই সম্পর্কে। এটা যদি ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন তাহলে বিস্তারিত বলেন এটা নিয়ে। স্যার এটা হচ্ছে আপনার আদালতের যে ঘটনার বিষয়, মানে আদালতে কোন একটা বিচারের সাক্ষীর ব্যাপারে বিবৃতি, কোন বিবৃতি
মনে আছে স্যার, বিবৃতি বা বিচারের জন্য যেসব বিবৃতি আদালতে প্রয়োজন হয়, মানে তার সেই কথাবার্তাগুলো আদালতে প্রয়োজন হয়, ওইসব মৌখিক বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বলে। তারপরে তারপর স্যার একটু মনে করতে হবে। এখানে বলতে আপনার মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। প্রত্যক্ষ বলতে আপনার ডিরেক্টলি হতে হবে। তাইলে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। এই কোয়েশ্চেনটা আজকে বার কাউন্সিলে আসছে। আসলে তিনটা জিনিস জীবনে আপনাদেরকে আরেকটু বলি, একটু সচেতন হবেন, না হয় কিন্তু পড়াশোনা করা বা এই অঙ্গনে টিকে থাকা খুবই কঠিন। পৃথিবীতে যে সমস্ত পেশা খুব কঠিন আছে, প্রতিযোগিতামূলক আছে, তার মধ্যে এটি একটা। এখন ওই তিনটা কারণে আমরা সফল হতে পারি না। এক নম্বর কারণ হচ্ছে বয়স করে এই পেশায় আসতে চেষ্টা করা। ঠিক আছে, যাদের বয়স 40+ হয়ে গেছে তাদের এই পেশায় আসার চেষ্টা তেমন না করাই উচিত। এক। 2 নম্বর কথা হচ্ছে আমরা পড়াশোনা ওইভাবে করতে চাই না, পড়াশোনা ছাড়া পরীক্ষায় পাশ করে ফেলতে চাই। তো যা হোক, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা আজকে থেকে ভালো মতো পড়াশোনা করেন। সময় যেটা চলে যাচ্ছে এইটা আর পাবেন না, এবং সুযোগ বারবার আসে না। যারা সুযোগ মিস করছে তারা জানে তারা জীবনে কি মিস করে ফেলছে। এই বছরের বার কাউন্সিল পরীক্ষা যারা হেলায় মিস করছে তারা জানে তারা কি মিস করছে। এইরকম সুযোগ আর জীবন আসবে না। তো এরপরে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করার কথা বলছি, এটা সিম্পল কথা। আপনি যদি 2 বার এই সেকশনটা রিডিং করেন সেটা সবাই বলতে পারবে। এই যে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে, এটা দিয়ে বোঝায় যে যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছে সে যদি বলে আমি এই জিনিসটা শুনছি, তাহলে তার কি করতে হবে? এই যে শুনছে বলছে না, এটা তার নিজেকে শুনতে হবে, আরেকজনের শোনা কথা বললে হবে না। কি করতে হবে? তার নিজের শুনতে হবে, আরেকজনের শোনা কথা বললে হবে না। এরপরে বলছে না আমি দেখছি, তার মানে কি? তার নিজেরই দেখতে হবে, আরেকজনের দেখছি এ কথা বললে হবে না। ঠিক আছে, আরেকজন দেখছি এ কথা বললে হবে না। সে যদি স্বাদ গ্রহণ করে বলে বা ইন্দ্রিয় গ্রাহ্য বলে, তাহলে তার নিজেরই এটার স্বাদ গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে আপনার মৌখিক সাক্ষ্য। সবসময় প্রত্যক্ষ হবে, আরেকজনের কথাবার্তা শুনে কিছু বলা যাবে না। একেবারে সিম্পল কথা। আমরা এই যে কোন একটা কথা বললে বলি না তুই চোখে দেখছস, আমাদের চিটাং এর ভাষায় বলে। সে কারণে জিজ্ঞেস করলাম আপনাদের চিটাং এর কেউ আছে কিনা। তাইলে তুই কি নিজে দেখছস, তার মানে কি? আমি যদি দেখছি বলি বা কোনো কথা বলি, সেই সম্পর্কে আমি দেখার থাকলে আমি নিজেকেই দেখে কথা বলতে হবে। এই প্রশ্ন যে আসছে, এই প্রশ্ন থেকে 10 মার্কসের লেখা খুবই কঠিন। 10 মার্কস অনুযায়ী এই প্রশ্ন লেখা খুবই কঠিন। এখানে 2টা ব্যাপার থাকে। একটা ব্যাপার হচ্ছে আপনি যতটুকু মার্কস আছে সেই মার্কস পরিমাণ আপনাকে লিখতে হবে, এবং যদি না থাকে আপনি কি করবেন। অতটুকু লেখার মতো যদি না থাকে তখন আপনাকে নিজের থেকে 1-2টি উদাহরণ সৃষ্টি করে লিখতে হবে। LLB তেও ঠিক সেম। এইবার পরীক্ষা দিবেন যে নাহিদ আপা ছাড়া আর কেউ আছেন এখানে? জি স্যার, আমি আছি। আপনিও আছেন না? আপনি কোন কলেজে? আমি মানিকগঞ্জ খন্দকার দেলোয়ার হোসেন ল কলেজ।
মানিকগঞ্জ ও আচ্ছা, এই কলেজের নাম কি খন্দকার দেলোয়ার হোসেন ল কলেজ? না, খন্দকার নুরুল হোসেন ল কলেজ। ও আচ্ছা, খন্দকার নুরুল হোসেন ল কলেজ। যা হোক, তাইলে আপনি এবার এক্সাম দিবেন। দেখি বলেন তো, মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে কিছু বলেন তো দেখি। মৃত্যুকালীন ঘোষণা এই ক্লাস পান নাই আপনি? ক্লাসটা কয়েকটা ক্লাস মিস হয়েছে, যাই হোক তারপরেও মৃত্যুকালীন ঘোষণা সাধারণত মৃত ব্যক্তি যে মৃত্যু পথযাত্রী সে দিয়ে থাকে। এটি যে কোনো ব্যক্তির কাছেও দিতে পারে, পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের কাছেও দিতে পারেন তিনি বক্তব্যগুলো। তারপরে এটা কি সম্পর্ক হবে? এটি এই যে এই ঘোষণা দিবে, এসে কি সম্পর্ক হবে? জি, এটা কি সম্পর্কে হবে এই ঘোষণা? তার মানে সে তার মৃত্যু সংক্রান্ত কারণে হবে। তার মৃত্যু যদি আশঙ্কা থাকে, হ্যাঁ, তার মৃত্যুর কারণ সম্পর্কে হবে। কারণ সম্পর্কেই হবে। তার কারণ সম্পর্কে হবে। জি, এরপরে এরপরে স্যার আর কিছু বলেন। এই মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে আরো কিছু বলুন। আপনি তো শুধু 3টা লাইন বললেন বা 2টা পয়েন্ট বললেন। আমি আপনাকে আরেকটা পয়েন্ট ধরাই দিলাম যে এই পয়েন্টে দেয়া হয়। মৃত্যুকালীন এরপর ঘোষণার উপরে কোন ব্যক্তিকে মানে শাস্তি দেওয়া যেতে পারে, এবং তার সাথে যদি মৌখিক সাক্ষ্যের সমর্থন থাকে, মানে শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্যের উপর ভিত্তি করে শাস্তি প্রদান করা যাবে না, তার সাপোর্টে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য থাকতে হবে, পারিপার্শ্বিক সাক্ষ্য থাকতে হবে। পারিপার্শ্বিক সাক্ষ্য থাকতে হবে। স্যার আর কিছু মাথায় আসতেছে না আপাতত। আচ্ছা, মূল কথা হচ্ছে যে জিনিসটা আপনি টোটালেই বলেন নাই, মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইনের কত ধারায় আছে? ঘোষণা সরি স্যার 32 ধারায় মৃত্যুকালীন ঘোষণা আছে সাক্ষ্য আইনের 32 ধারায়। এরপরে আপনাদের 101 থেকে 112 ধারার সংক্ষিপ্ত রূপগুলো লিখে দিছিলাম, বলছিলাম এগুলো মুখস্থ নিব। এগুলো কেউ পরে দেখছেন? আচ্ছা, যা হোক, আসলে বেসিক্যালি আপনারা সময়ের মূল্য দিচ্ছেন না। অসময়ে যাতে কাটতে না হয়। আজকে ফেসবুকে অনেকগুলো পোস্ট দেখলাম এই যে প্রশ্ন নিয়ে বা প্রশ্নের মান নিয়ে, যে যাই বলবে বলুক। আপনারা কি কেউ প্রশ্নটা দেখছেন? আজকের প্রশ্নটা? জি স্যার, দেখছি। যে দেখছেন নাহিদা পা? ঘোষণা হচ্ছে 104 ধারায় আছে সম্ভবত। 104 ধারা। আমি হচ্ছে সালমা জাহান স্যার, নরসিংদী ল কলেজ। আমি স্যার আপনার সব অ্যাটেন্ড করছি, কিন্তু ওইভাবে আপনার সাথে পরিচয় হয় নাই স্যার। আচ্ছা, সবগুলো ক্লাস অ্যাটেন্ড করছেন? মাশাআল্লাহ। মোটামুটি সব ক্লাসে অ্যাটেন্ড করছি, আজকে একটু 20 মিনিট দেরি হয়ে গেছে। আচ্ছা, তো ওই আপনার কি নেক্সট ফাইনাল দিবেন আপনি? নেক্সট, হ্যাঁ জি স্যার, জি নেক্সট মানে নেক্সট এক্সাম আপনার ফাইনাল, বা নেক্সট যে ফাইনাল হবে এটার পরীক্ষা শেষ কি? বর্ষ। জি জি। মানে এই মানে কয়েকদিন আগে ভর্তি গ্রুপটি হয়েছে? হচ্ছে নতুন, মাত্র ফ্রিলি শেষ করলাম, ফ্রিলি রেজাল্ট হয়েছে গত ও মাসে। আচ্ছা, তাইলে আরো মাঝখানে আর 1 বছর আছে আপনাদের। জি জি, আরেক বছর। ভর্তি কার্যক্রম এগুলো চলতে আরো 1 বছর আছে। যা হোক, জি জি। তো এখন আপনি পড়ছিলেন যে ইয়ে নিয়ে, প্রমাণের দায়িত্ব নিয়ে।
মৃত্যুকালীন ঘোষণাটা স্যার সম্ভবত 104 ধারায় আছে, এতটুকু মনে আছে, কিন্তু স্যার মৃত্যুকালীন ঘোষণা আসলে হচ্ছে- সময়ের জন্য মৃত্যুকালীন ঘোষণা হচ্ছে 32-এর একে, 32 ধারা বা 32-এর একে, হ্যাঁ মৃত্যুকালীন ঘোষণা। আচ্ছা, তাহলে স্যার ভুল হয়েছে আমার, সরি স্যার। আচ্ছা, আইনের 113 এই প্রসঙ্গে কিছু কথাবার্তা বলে। কেউ যদি মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ দিতে চায় বা মৃত্যুকালীন ঘোষণার কথা বলে, তাহলে তাকে আগে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি মারা গেছে। এটা হচ্ছে 104 ধারার এই ধারায় কথাবার্তা। এই কথাবার্তা হচ্ছে এটা। আমরা একটু অপেক্ষা করি, স্যারের নেটওয়ার্কের কারণে মনে হয় লেফট হয়ে গেছে স্যার, দেখতেছি আমরা কি সমস্যা। আজকের বার কাউন্সিলের যে লিখিত পরীক্ষা হয়েছে গ্রুপে শেয়ার করছি, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। হ্যাঁ, আমি স্যারের সাথে যোগাযোগ করতেছি, আপনারা প্লিজ অপেক্ষা করেন। আমরা কোন জায়গায় ছিলাম? আপনার 104 নাম্বার সেকশনে ছিলাম না, যে এটা নিয়ে আপনার তাইলে 104 হচ্ছে অনেকটা মৃত্যুকালীন ঘোষণা না হলেও এই যে মৃত্যুকালীন ঘোষণা কিভাবে প্রমাণ করতে হয় বা কে প্রমাণ দিতে পারে, এই কথাবার্তা আছে আপনার 104-এ। তো যা হোক, এই যে আমরা 133, 134, তারপরে 151, 152, 154, 155 পড়ার কথা। সাক্ষ্য আইনে বেশ কিছু সেকশন আছে, যে 167টা সেকশন আছে। আসলে 167টা সেকশন মনে রাখা খুবই কঠিন, কিন্তু সে 100 বাদ দিয়ে যদি আপনারা 67টা সেকশন মনে রাখতে চান তাইলে আবার সোজা। এবং এই চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ পারবো, যে 67টা সেকশন যদি আমরা মনে রাখতে চাই তাহলে সেটা আমরা করতে পারবো। তো সেই 67টা সেকশনের মধ্যে এই 6টা সেকশনও খুবই গুরুত্বপূর্ণ, 133, 134, এরপরে হচ্ছে 151, 152 আর 154, 155। 133-এ হচ্ছে অপরাধের সহযোগী, অ্যাকমপ্লাইস। আমরা তো বুঝি যে কোনো অপরাধ আপনার সাধারণত একজনে করতে পারেন, এবং যেগুলো আমাদের সমাজে চোখে পড়ার মতো অপরাধ, যে অপরাধগুলো আপনার নিন্দনীয় এবং বড়সড় অপরাধ, সেগুলো তো নয়। তাহলে ওই সমস্ত অপরাধ করার জন্য আপনার কিসের প্রয়োজন হয়? বেশ কয়েকজন সদস্যের প্রয়োজন হয়।
তাদের মধ্যে দেখা গেল লিডার থাকলো একজন, দুইজন, তিনজন, অন্যরা তাদের সহচর। লিডারদের কথাবার্তা অনুযায়ী তারা কি করে? অপরাধগুলো সংগঠিত করে। তাইলে আপনার এই যে যখন কোন একটা অপরাধ সংগঠিত হলো, সাপোজ একটা ডাকাতি, তাহলে এই ডাকাতি করতে কমপক্ষে আপনার 5 জনের মতো প্রয়োজন হলো। ডাকাতির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। এখন 2 জন ডাকাত ধরা পড়লো, তারা কি করতে পারবে? 133 নম্বর সেকশন অনুযায়ী তারা অন্যদের এই যে ডাকাত দলের সদস্য হিসেবে অপরাধীদের সহচর হিসেবে গণ্য হবে। তারা কি করতে পারবে? তাদের সাথে যারা অপরাধ করছিল তাদের সবার বিরুদ্ধে তারা যোগ্য সাক্ষী হিসেবে বিবেচিত হবে। তাদের বিরুদ্ধে তারা কি করতে পারবে? সাক্ষ্য দিতে পারবে। এটা হচ্ছে 133। তার মানে এটা বাবার আমাদের কোনো কারণ নেই, সে তো নিজেই আসামি, সে কেমনে যোগ্য সাক্ষী হবে? সে আসামি হয়েছে বলে কোনো কথা নেই, সে আসামি, ঠিক আছে, ভেরি গুড, কিন্তু অন্যান্য আসামি যারা আছে সে তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে, সেও এই মামলায় যোগ্য সাক্ষী হিসেবে বিবেচিত হবে। এরপর ওখানে বলতেছে সে তো যোগ্য সাক্ষী হবে, এরপরে বলতেছে কি তার সাক্ষ্যের ভিত্তিতে, ইভেন কি তার অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতেও যদি আপনার কাউকে সাজা দেওয়া হয়, তাইলে বলতেছে শুধুমাত্র সেই কারণে এই সাজা বেআইনি হবে না। তাইলে প্রথম কথা বলতেছে সে যোগ্য সাক্ষী হবে, দ্বিতীয় কথা বলতেছে তার সাক্ষ্য যদি অসমর্থিত হয়, এটা অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থনযোগ্য না হয়, তারপরও কি করছে? অপরাধীকে সাজা দিছে, বলতেছে সেটা বেআইনি হবে না। কেন বেআইনি হবে না কেউ বলতে পারবে? স্যার এটা স্যার হচ্ছে স্বীকারোক্তি আইনের স্যার 30 ধারা অনুযায়ী স্যার সহযোগী স্বীকারোক্তি স্যার গ্রহণযোগ্য বলে হিসেবে গণ্য হয়। আমার মনে হচ্ছে সেজন্য স্যার এটা গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এখন 30 ধারায় কি পড়াইছিলাম আপনাদেরকে? 30 ধারায় পড়াইছিলাম কি? আপনি তো পড়া দেওয়ার কথা ছিল, এবং 30 ধারা যে সরি স্যার, আমি স্যার একটু স্যার নেটওয়ার্কের বাইরে ছিলাম, আমি স্যার রেসপন্স করতে পারি নাই, সরি স্যার। এখন স্যার আমি নেটওয়ার্কে চলে আসছি, মোবাইলে চার্জ ছিল না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন 30 ধারা বলেন। 30 ধারার প্রসঙ্গ যখন তুলছেন দেখি, জি, স্যার। 30 ধারা বলেন। হ্যাঁ স্যার 30 ধারাতে বলছিলেন স্যার সহযোগী স্বীকারোক্তি স্যার আদালত কর্তৃক হচ্ছে গ্রহণযোগ্য হবে যদি হচ্ছে কোনো আসামি দলের মধ্যে যদি হচ্ছে কোনো আসামি যদি হচ্ছে অন্য আসামিদের বিপক্ষে সাক্ষী দেয় এবং হচ্ছে ওনাদের দোষ হচ্ছে স্বীকার করে, তাহলে হচ্ছে এই ওনার হচ্ছে সেই স্বীকারোক্তি স্যার গ্রহণযোগ্য হবে স্যার। আচ্ছা যাই হোক, আপনি, আমি, ঠিক আছে, আফরিন আফা, আমরা একটা কি করছি? অপরাধ করছি। এখন আপনি ধরা খাইছেন, জি স্যার। ধরা খাওয়ার পরে ধরা খাইছেন বস্তু পুলিশে ধরে নিয়ে গেছে আসামি হিসেবে আপনাকে। এখন আপনি পুলিশকে সাক্ষ্য দিচ্ছেন যে জি স্যার। আমি কোনো কিছু করি নাই, যা করার তা মামুন স্যারে করছে, আফরিন আফা করছে। সেই ক্ষেত্রে আপনার সাক্ষ্যকে পুলিশ বা আদালত কিভাবে মূল্যায়ন করবে? সেই ক্ষেত্রে স্যার ওনার হচ্ছে সাক্ষী স্যার গ্রহণযোগ্য হবে না স্যার। উনি যদি নিজেকে অপরাধী মনে করে এবং স্যার উনি বাকিদেরও হচ্ছে দোষ নিয়ে কথা বলে, তাহলে ওনার স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে। সে যদি তার নিজের অপরাধ স্বীকার করে, জি স্যার। এবং অন্যদের অপরাধও স্বীকার করে, তাইলে সেক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে। জি স্যার, এটাই স্যার। আর যদি শুধু অন্যের অপরাধের কথা বলে, সে নিজের অপরাধ লুকাই রাখে,
তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। জি স্যার। তাহলে আমরা 30 নম্বর সেকশনের দুইটা অংশ পাইছি। একটা অংশ প্রাসঙ্গিক হবে আর একটা অংশ প্রাসঙ্গিক হবে না। কোন সময় প্রাসঙ্গিক হবে? এই যে আমি আপনি অপরাধ করছি, তাইলে সেক্ষেত্রে আপনি যখন বলবেন আমি করছি অপরাধ, এই যে আপনি নাফও করছেন, মামুন স্যারও করছে, আমি এটা করছি, ওনারা এটা করছে, সেই ক্ষেত্রে যদি পারিপার্শ্বিক দ্বারা সমর্থিত হয় তাহলে এই সাক্ষ্য অবশ্যই প্রাসঙ্গিক হবে, বা এতটুকু তো প্রাসঙ্গিক হবে যদি ভিন্ন কিছু প্রমাণ কেউ দিতে না পারে। কিন্তু যদি বলেন যে ভাই আমি উনি কিছুই করিনি, আমাকে ফিটাইও না, ধরা খাইছি বলে যা করছে তা ওরা দুইজনে করছে, আমি কিছু করিনি, তাহলে সেটা প্রাসঙ্গিক হবে না। যা হোক, ওখানে আপনার 134 দ্বারাই 133 দ্বারাই বলতেছে তিনজনের স্বীকারোক্তি দিল, এই যে তার অপরাধের সহযোগী, সবকিছু অপরাধী, সবকিছু ঠিক আছে, কিন্তু এই স্বীকারোক্তি দেওয়ার পরও সেটা আর কোনো কিছু দ্বারা সমর্থিত হচ্ছে না। এই অসমর্থিত সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত কি করছে? সাজা দিছে, বলতেছে সেটাও বেআইনি হবে না। এখন আমরা জানি কি, সাধারণত আপনার সাক্ষ্য প্রমাণ দিয়ে মামলা প্রমাণ দিতে হয়, কিন্তু দেখা গেল দোষ স্বীকার করছে, দোষ স্বীকার করার পরে তাদের সাক্ষ্য অত বেশি সমর্থিত না, সমর্থনযোগ্য না, তারপরে কি করছে? আদালতে সাজা দিয়ে দিছে, এরপরে বলতেছে এটা বেআইনি হবে না। তার কারণটা কি? এখানে কিন্তু দেখেন কথা একটা আরেকটার সাথে বিপরীত, এটা খেয়াল করতে পারতেছেন? একটা জিনিস আর একটা জিনিসের সাথে বিপরীত, তেমন আপনার করে না, ম্যাচ করে না, প্রাসঙ্গিক না। একটা ঘটনা আর একটা ঘটনার সাথে, একটা কথা আর একটা কথার সাথে ওখানে 133-এ, কিন্তু তারপরেও বলতেছে সেটা বেআইনি হবে না। কেউ বলতে পারবে না আপনার কোন কারণে বেআইনি হয় না। আইন স্যার, মনে মোট রাখবেন, কথায় একজন সাক্ষীর সাক্ষ্য যদি আদালতের কাছে বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য হয় তাহলে আদালত শাস্তি দিতে পারে, যেটা বেআইনি হবে না। এইটা না, আমি বলি আপনাদেরকে, এই যে শাস্তি প্রদানের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি? শাস্তি প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচারটা কিভাবে দিতে হবে? যাতে আপনার কেউ বিনা বিচারে কোনো অপরাধী পার পেয়ে না যায়, এটা একটা ব্যাপার। এবং সমাজে যাতে এই অপরাধগুলার বা অপরাধমূলক কর্মকাণ্ডগুলার বিস্তার রোধ করতে পারে, যারা অপরাধী তারা যাতে দেখে বিচারহীনতার সংস্কৃতি থেকে তারা যাতে উৎসাহিত হতে না পারে, সে কারণে করছে এই কাহিনী। এবং বিশেষ করে সাক্ষ্য পাওয়া যায় না কাদের বিরুদ্ধে? সাক্ষ্য পাওয়া যায় না যারা দুর্দর্শ অপরাধী, তাদের বিরুদ্ধে সাক্ষ্য পাওয়া যায় না। আপনারা বাকের ভাই নাটক দেখছিলেন? দেখছিলাম স্যার, পাশে হয়ে গেছে স্যার, লাস্ট পর্যন্ত বাংলাদেশে আন্দোলন হয়েছিল স্যার। হয়ে গেছে, আন্দোলন হয়েছে, কান্না করছে, সবকিছু। সবাই দেখছেন নাকি? কেউ দেখেন নাই? না দেখলে আপনার ইউটিউবে চার্জ দিয়ে দেখে নিয়ে। তো বাকের ভাইয়ের ফাঁসি দিছিল একমাত্র তার সহযোগী আসামির সাক্ষ্যের ভিত্তিতে, ওইটাতে ছিল নাটকে। বাস্তবেও বাংলাদেশের একজন দুর্দর্শ আসামিকে শুধুমাত্র তার সহযোগী আসামির সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসি দিছিল। এটা কেউ নাম বলতে পারবেন? কোন শিকদার স্যার? এরশাদ শিকদার। কোথাকার বাড়ি? কোথায় তার? খুলনা। খুলনা। আপনার বাড়ি কি খুলনা নাকি অন্য জায়গায়? আমার বাড়ি মাগুরা জেলা, খুলনা বিভাগ। আচ্ছা, মাগুরা জেলা, খুলনা বিভাগ পাশাপাশি। আপনি খুলনা কলেজে পড়েন? স্যার খন্দকার নুরুল হোসেন ল কলেজ, মানিকগঞ্জ। আচ্ছা, আপনার পড়াশোনা মানিকগঞ্জে কিন্তু বাড়ি হচ্ছে মাগুরাতে, না? এই যে এরশাদ শিকদারকে ফাঁসি দিয়েছিল মাত্র তার একমাত্র সহযোগী আসামির স্বীকারোক্তির ভিত্তিতে, সাক্ষ্যের ভিত্তিতে। তাহলে এগুলো কোন সময় গ্রহণযোগ্য হবে? এগুলো বলতেছি 134 ধারা অনুযায়ী
এগুলো দেয়া যাবে। মাথায় রাখবেন, সহযোগী আসামির সাক্ষ্য নিয়ে সাক্ষ্য আইনের 3টা সেকশন, আপনারা যারা শুনতেছেন তারা নোট করে নিতে পারেন। এই সহযোগী আসামির সাক্ষ্য নিয়ে আপনার 3টা সেকশন সাক্ষ্য আইনে, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 114 এর বি। 114তে 8টার মতো পয়েন্ট মনে হয়, ওখানে বি পয়েন্ট যেটা, এটা হচ্ছে সহযোগী আসামির সাক্ষ্য নিয়ে। আর 133 হচ্ছে আলাদা একটা সহযোগী আসামি সেকশন। তাহলে এই 3টা সেকশনে মোটামুটি 30 হচ্ছে কমন কথাবার্তা, 133 আর 114 এর বি, দুটোটা হচ্ছে একটা আরেকটার বিপরীত। 114 এর বিতে কি বলে জানেন? দুষ্কর্মের সহচর গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত না হলে বিশ্বাসের অযোগ্য। দুষ্কর্ম সহচর যে আছে, সে যদি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো দিছে এইগুলো সহ যদি সমর্থিত না হয়, সমর্থিত না হয় বলতে অন্য সাক্ষ্য দিয়ে যদি সমর্থিত না হয়, তাহলে তার এই কথাবার্তাগুলো কি হবে? বিশ্বাসের অযোগ্য। তাহলে একেবারে 114 এর বি আর 133 কন্ট্রাডিক্ট নেই। স্যার এটা বুঝিনি স্যার, একটু বলবেন না স্যার? হ্যাঁ, 114তে বলতেছে দুষ্কর্মের সহযোগী, 114 এর বিতে বলতেছে দুষ্কর্মের সহযোগী। এক কথায় বিশ্বাসের অযোগ্য হবে। কোন ক্ষেত্রে বিশ্বাসের অযোগ্য হবে? সে আপনার যে সাক্ষ্যটা দেয়, সেটা যদি গুরুত্বপূর্ণ তথ্য সহ সমর্থিত না হয়, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। তার মানে অন্যান্য তথ্য সহ যদি সমর্থিত না হয়, তাহলে সেটা বিশ্বাসের অযোগ্য। এক কথায় 114 বি আর 133 যে এটা বলে আপনার যে গুরুত্ব, একটা আরেকটার বিপরীত। সাক্ষ্য আইন স্যার প্রথমে বলছে স্যার 30 ধারায়, স্যার প্রথমে বলছে স্যার 30 ধারা তো বলছে স্যার সহযোগী আসামি এবং সে নিজে দোষ স্বীকার করলে এবং অন্যদেরকেও যদি দোষী মনে করলে, দোষী বললে, তখন স্যার এটা প্রমাণিত হবে। স্যার 114 ধারায় বলতেছে সে যদি হচ্ছে সহযোগী হয় এবং ওদেরকে যদি হচ্ছে উনি হচ্ছে দোষী বলে সাব্যস্ত করতে চায়, এটার জন্য হচ্ছে স্যার যোগ্য প্রমাণ হচ্ছে ওনাকে দাখিল করতে হবে। হ্যাঁ, সমর্থিত সাক্ষ্য থাকতে হবে। এই সে যে সমস্ত কথাবার্তা গুলো বলতেছে এইগুলো সমর্থিত হতে হবে। এখন মনে করেন একটা ঘটনা খুব ভালো মতো খেয়াল করেন, একজন বলল কি সে একটা খুন হলো, পুলিশ আসছে, সে পুলিশ আসার পরে সে বলতেছে কি আমি আমার দোকান থেকে দেখছি সে তাকে খুন হতে, না সে বলছে কি আমি দোকান হতে দেখছি তাকে খুন হতে। এটা 161 সে দিল। যখন আদালতে গিয়ে সাক্ষী দিচ্ছে তখন সে অ্যাডভোকেটের যারা সে বলল কি যে সময় সে খুন হচ্ছিল সেই সময় আমি পাইকারি মার্কেটে ছিলাম আমার দোকানের জন্য জিনিস কিনতে। অলই বিয়া সাক্ষ্যটা দুই ধরনের হয়ে গেছে না, সেই ক্ষেত্রে হবে না। এইটা আপনার সমর্থনের কথাবার্তা আসতেছে সেই কারণে। এখন মনে করেন আমিও সহযোগী আসামি, আমরা 3 জন, তখন ওখানে দোষ স্বীকার করলাম, কিন্তু দেখা যাচ্ছে কি ঘটনার পারিপার্শ্বিকতায় যে দোষটা তারা স্বীকার করছে একটা জায়গার কথা বলে, সেই জায়গায় ওই ধরনের কোনো অপরাধে সংগঠিত হয়, অপরাধ সংগঠিত হয়েছে অন্য জায়গায়, তাহলে সেটা প্রাসঙ্গিক হবে? হবে না, প্রাসঙ্গিক হবে না। এখানে এত সবকিছু বললাম, বলার পর 133 গিয়ে বলতেছে দরকার নাই সমর্থনের, আপনার সমর্থনের সমর্থিত সাক্ষ্যের দরকার নাই। তারপরেও যদি আপনার আদালতে তাকে সাজা দিয়ে থাকে তবু সেটা বেআইনি হবে না। তাইলে সে সাজা কাকে দিতে পারবে? এভাবে আমাকে, আপনাকে, আরেকজনকে, বা যে কি জানি বলে যে সিরিয়াল কিলার না, এই যে সিরিয়াল দর্শক না, তাকে দিতে পারবে না। এই সাজা কাকে দিতে পারবে? যে দুর্দর্শ আসামি, সন্ত্রাসী, যার বিচার আপনার এই যে 5-10 বছর, 15 বছর, 20 বছর চেষ্টা করো, সমাজের অন্য কেউ করতে পারে নাই, সে পালাই ফুলাই থাকতো, অপরাধ করে পালাই যেত, যে কোনো কারণে তার বিচার করা সম্ভব হয়নি। যখন তার বিচার করার সুযোগ আসছে
তখন আর তার বিরুদ্ধে ওইভাবে সাক্ষ্য মানুষ ভয়েই দিতে যেত না। সাক্ষ্য পাবে কোথায়? কিন্তু সে তো ঘটনা করছে, এই অপরাধগুলো করছে, সেটা সত্য। এরশাদ শিকদার যে অপরাধ করছিল এটি নিয়ে কারো দ্বিমত আছে? নাই স্যার। দ্বিমত নেই, কিন্তু আইনি দ্বিমত আছে। আইনি দ্বিমত বলতে আইনে বলতেছে কি, আপনি অপরাধ করছেন বলে কাউকে আপনি বিনা সাক্ষ্যে তাকে সাজা দিবেন ওই রকম না, তার অপরাধের আপনার সাক্ষ্য লাগবে এবং সেটা অকাট্য প্রমাণ দিতে হবে। ফৌজদারি কার্যবিধির মূল বিধিবিধান হচ্ছে এটা, দণ্ডবিধির মূল বিধিবিধান হচ্ছে এটা। আপনি কাউকে সাজা দিতে পারবেন কিসের উপর ভিত্তি করে? সাক্ষ্যের উপর ভিত্তি করে। আপনি শুধু মুখোমুখি বললে হবে না, তার জন্য সাক্ষ্যের প্রয়োজন আছে। তো যা হোক, কিন্তু এই ক্ষেত্রে ওই রকম আপনার অ্যাবসলিউটলি রাইট যেটা, ওই রকম সাক্ষ্যের প্রয়োজন হয় না। কার জন্য? এরশাদ শিকদারের জন্য। এই জিনিসটাই বলতেছে আপনাদের 133-এ। আপনারা জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার স্যার, আমি এগুলো বুঝতে পারছি। কিন্তু আমি আপনাদেরকে বলি, আবার সাক্ষ্য আইনে যে কয়টা কঠিন সেকশন আছে তার মধ্যে কিন্তু 114, 133 এই দুইটার থিম বোঝা, মূল সূত্রটা বোঝা একটু কঠিন। যদি ডিপ অন্যান্য সোজা সেকশন গুলো না পারেন, না বুঝেন, তাইলে হঠাৎ করে এই সেকশনের কথাবার্তা গুলো শুনলে কেমন জানি বিদ্যুটেই মনে হয়। এখানে বলছে একটা কথা, ওখানে বলছে আরেকটা কথা। তার মানে আমরা যে গান গাই, এই যে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, অনেকটা একটা আরেকটার সাথে ম্যাচ করে না, মিলে না, কিন্তু প্রায় কাছাকাছি কথা এখানে বলছে। দুটা সেকশনে একই বিষয় নিয়ে আলোচনা করছে, ওই রকমই আপনার এটা বোঝা যায় না। সে কারণে বলেন 133 নম্বর সেকশন বুঝেন নাই এরকম কেউ আছেন? না বুঝলে বলেন। আপনাদেরকে সেকশন যেগুলো পড়াবো এগুলো আগে বলে দিয়ে, কাহিনী হলো নিজেরা একটু পড়লে আর একটু বুঝালে সহজে বুঝবেন। আইন মুখস্থ মনে রাখা খুবই কঠিন, আপনাকে বুঝতে হবে নিজের মতো করে, না হয় মনে রাখা কঠিন। 134 নম্বর একেবারে সোজা। 134 নম্বর সেকশন একেবারে সোজা। সাক্ষীর কোন সুনির্দিষ্ট সংখ্যা নেই, সেটা একজনও হতে পারে, একাধিক জনও হতে পারে, এই আর কোনো কথা নেই। এবং ওই সেকশনটা ধরে সাক্ষীর যোগ্যতার ব্যাপারটা শেষ। এই অধ্যায়টা শেষ করে দিছে সাক্ষীর যোগ্যতা। তারপরে 151, 152 একেবারে সোজা। 1 মিনিট পড়লে আপনারাও পারবেন। এইটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম কানুন যা আছে সেই ভিত্তিতে কথাবার্তা বলা। যদি অশ্লীল কুৎসাজনক কোনো বিষয়ে প্রশ্ন করে তাহলে সেই বিষয়ে সাক্ষ্য দিতে হবে না। অশ্লীল কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। সাক্ষী কি? এটা বলছে কত নাম্বার সেকশনে? 151 স্যার। 151। আফিনাফা কোন ল কলেজ? আপনাদের শুধু শুনলে হবে না, কথাবার্তা বলতে হবে। যারা অ্যাডভোকেট হবেন তাদের মূলত কাজ দুইটা, একটা হচ্ছে লিখতে হবে আর একটা হচ্ছে আপনার বলতে হবে। কথাবার্তায় যদি না বলেন ওখানে কাজ করবেন কি? যা হোক, 151 তো হচ্ছে আপনার অশ্লীল কুৎসামূলক প্রশ্ন করা যাবে না। 152 তো বলতেছে ঠিক ওই রকম কাছাকাছি কথাবার্তা, আপনার বিরক্তিকর, উত্তেক্তকর, কাউকে বিরক্ত করার উদ্দেশ্যে, কাউকে উত্তেক্ত করার উদ্দেশ্যে কোন সাক্ষীকে কোনো প্রশ্ন করা যাবে না। তাইলে মোটামুটি যে 6টা সেকশন আমরা পড়বো বলছিলাম, ওখান থেকে আমাদের 4টা পড়া শেষ। এই 4টার মধ্যে একটা একটু কঠিন, 3টা খুবই সোজা।
কেউ বলতে পারবেন আমরা 4টা সেকশনে কি কি পড়ছি? স্যার আমরা 4টা সেকশন পড়ছি স্যার, 133, 134, 151 এবং 152। স্যার 133 এর মধ্যে যেটা বলছেন সেটা হচ্ছে স্যার যে হচ্ছে একটা ডাকাতি দলের হচ্ছে বা হচ্ছে আসামি সহযোগী আসামির হচ্ছে সাক্ষী, যেটা হচ্ছে আমরা 114 ধারা হচ্ছে খুবই হচ্ছে একদম হচ্ছে বিপরীতধর্মী এটা, যে হচ্ছে কোনো আসামি যদি হচ্ছে আসামি হিসেবে গণ্য হয় ওনাকে হচ্ছে শাস্তি দেওয়ার জন্য হচ্ছে ওনার যে সহযোগী আছে ওনার হচ্ছে সাক্ষী গ্রহণযোগ্য হবে স্যার। আর হচ্ছে 133, 34 নম্বরে স্যার সাক্ষীর সংখ্যা বলছেন স্যার এক বা একাধিক হচ্ছে সাক্ষী সংখ্যা হতে পারে। 151 নম্বরে স্যার বলছেন হচ্ছে কোনো মহিলা আসামিকে স্যার অশ্লীল কোনো ধরনের প্রশ্ন করা যাবে না এবং হচ্ছে তা গ্রহণযোগ্য হবে না স্যার। 152 বলছেন স্যার আসামি বিরক্ত ফিল করে বা হচ্ছে উত্ত্যক্ত হয় এরকম কোনো ধরনের প্রশ্ন করা যাবে না স্যার। আসামি না, সাক্ষী। এগুলো সাক্ষীকে প্রশ্ন করা। এখন 151 তো শুধু মহিলা না, আপনি পুরুষ, আপনাকেও কি করা যাবে না, অশ্লীল কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। আপনি সাক্ষী দিছেন, সাক্ষী দিতে গেছেন ওই কোন মামলায়, আপনাকেও অশ্লীল কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। আসলে তো অশ্লীলতা আমাদের জীবনের সব জায়গা থেকে সবসময় পরিহার করতে হবে। অ্যাডভোকেট হয়ে আমি কোর্টে অশ্লীল প্রশ্ন করাটা শোভনীয় নয়। তো যা হোক, এরপর 154, 155। 154 তো হচ্ছে সংক্ষেপে বলি এটাকে বৈরী সাক্ষী। নিজের সাক্ষীকে যখন জেরা করা যায়, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। নিজের সাক্ষীকে যখন জেরা করা যায় 154-তে। আর 155 বলতেছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ। এই যে একজন সাক্ষী, সে যে বিশ্বাসের অযোগ্য, সেটা আপনি কিভাবে বলবেন, কিভাবে হবে? তাহলে 154 নম্বর সেকশনে কি বলতেছে? কোন পক্ষ দ্বারা নিজের সাক্ষীকে প্রশ্ন করা। কোন পক্ষ দ্বারা নিজের সাক্ষীকে প্রশ্ন করা। এই যে এই প্রশ্ন আমাদের প্রায় সময় আসে, বৈরী সাক্ষী নিয়ে প্রশ্ন আমাদের প্রায় সময় আসে। এখন মূল আইনে লেখা আছে শুধু 4টা লাইন। এই বৈরী সাক্ষী নিয়ে মূল আইনে লেখা আছে শুধু 4টা লাইন। এখানে এই প্রশ্ন যখন আপনাদের 5, 10 এগুলোর জন্য আসবে তখন কিভাবে লিখবে? এই প্রশ্ন কিন্তু প্রায় সময় আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সাজ্জাদ ভাই কোন কলেজ? স্যার আমি মানিকগঞ্জ থেকে আছি, খন্দকার নুরুল হোসেন ল কলেজ। ও আচ্ছা, আপনারা তো খন্দকার ল কলেজের স্টুডেন্ট আজকে বেশি। যাই হোক, একদমই স্যার, আমি 3বার বললাম। ও আচ্ছা, আপনি 3বার বলছেন, আপনি সাজ্জাদ। যাই হোক, এলে আপনি একজনে 3বার, একাই 100 গেল। দেখি বলেন তো, বৈরী শব্দের অর্থটা কি? বৈরী সাক্ষী বলতেছি বা বৈরী কথাটা বলতেছি, বৈরী শব্দের অর্থটা কি? বৈরী বলতে আমি একজন সাক্ষী আদালতে উপস্থিত করলাম আমার পক্ষে কথা বলার জন্য, কিন্তু সে যদি আমার বিপক্ষে মানে আসামি পক্ষের হয়ে কথা বলে তখন আমি তাকে বৈরী ঘোষণা করতে পারি। হ্যাঁ, যা হোক, তাইলে আপনি মোটামুটি আইনি ভাষায় বলতেছেন, কিন্তু আমরা সচরাচর আমরা যে কথাবার্তা বলি ওখানে বৈরী বলতে আমরা কি বুঝি? বিপরীত, প্রতিকূল। বৈরী বলতে বেশিরভাগ বোঝা যায় বিপরীত, প্রতিকূল। তো এই শব্দ আবার বেশিরভাগ আবহাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যে আমরা বলি সচরাচর বৈরী আবহাওয়া বা বৈরী পরিবেশ। হ্যাঁ, বৈরী আবহাওয়া, বৈরী পরিবেশ। তাহলে বৈরী বলতে বোঝাচ্ছে অনেক ক্ষেত্রে আপনার শুধু বিপরীত না, একেবারে বিপজ্জনক অবস্থাও বোঝায়। যে বৈরী আবহাওয়ার কারণে উড়োজাহাজটা ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করছে, তাহলে আবহাওয়া খুবই খারাপ ছিল, রাত ছিল এরকম। আর এখানে সাক্ষীর বেলায় হচ্ছে সেও কি ছিল, সেও রাত ছিল।
সেও কোন ধরনের ছিল, তার আচরণ কোন ধরনের ছিল, বৈরী ছিল। সে বৈরী তাকে ছিল। নিয়ে আসছে আমি, সে আমার প্রতিকূলে কি করতেছে, কথাবার্তা বলতেছে। অনুকূল, প্রতিকূল এই শব্দগুলো আবার জোয়ার ভাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, জসিম সাহেব কিছু বলবেন? স্যার বৈরী সাক্ষীকে যখন জেরা করা হবে স্যার, এটা স্যার তখন আদালতের অনুমতি লাগবে না স্যার? অনুমতি লাগবে। আদালতের অনুমতি ছাড়া আপনি বৈরী ঘোষণা করতে পারবেন না। তাইলে মোটামুটি এখানে মূল আইনে বলা আছে এই 54 নম্বর সেকশন নিয়ে 4টা শব্দ, কিন্তু আপনাকে এই শব্দগুলো প্রতিটা শব্দ প্রতি 4টা লাইন, সেই 4টা লাইনের প্রায় প্রতিটা শব্দ ব্যাখ্যা করতে হবে। যেমন যে নিজের সাক্ষীকে প্রশ্ন করা, তাইলে যখন সাক্ষীকে প্রশ্ন করা হয় তাকে কি বলে? আপনি সাক্ষী নিয়ে আসছেন, আপনি প্রশ্ন করবেন। নাহিদ আপা আছেন? জেরা করা বলে। নাহিদ আপা আছেন নাকি? আপনারা মনে হয় আজকে ক্লাস করে এরকম মজা পাচ্ছেন না, বা রেসপন্স এক ধরনের কম। না স্যার, ক্লাস করে মজা পাচ্ছি স্যার। অনেক সময় নেটওয়ার্কের কারণে অনেকে উত্তর দিতে একটু দেরি হয়। জি স্যার, নেটওয়ার্কের কারণে কথা অর্ধেক সবাই এদিকে আছে স্যার, একটু আজকে স্যার আবহাওয়া বৈরী আবহাওয়া স্যার, আমাদের কক্সবাজার স্যার বৈরী আবহাওয়া, সকাল থেকে বৃষ্টি হচ্ছে স্যার, নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে স্যার, সমস্যা হচ্ছে। সব জায়গায় মনে হয় একটু সমস্যা হচ্ছে স্যার। তাইলে হ্যাঁ স্যার, নাহিদ কথা আপা- কেটে কেটে আসছে, কথা কেটে আচ্ছা, কেটে ঠিক আসছে আছে। স্যার। তাইলে এখন আপনাদের কথা আবার আমি স্পষ্ট শুনতে পারতেছি। যা হোক, তাহলে এই প্রশ্নটা ছিল আপনার, আমি সাক্ষী করলাম, সাক্ষী নিয়ে আসলাম, আমি সাক্ষীকে প্রশ্ন করতেছি, তাহলে তাকে কি বলবেন? একজনে বললেন জেরা, কিন্তু তাকে বলবে কি? কি বলেন স্যার? এটা হচ্ছে জবানবন্দি। যে পক্ষ সাক্ষী নিয়ে আসবে সেই পক্ষ যখন জবানবন্দি স্যার। সাক্ষী করবে সেটাকে বলবে জবানবন্দি। এটা কত নম্বর সেকশনে পড়াইছিলাম? 137 স্যার। 137। ভেরি গুড, 137-এ পড়াইছিলাম। তাইলে আপনার এখন তাকে যখন প্রশ্ন করা হবে, তাকে যখন আপনার তার বিপরীতে প্রশ্ন করা হবে, সেটাকে বলবে জেরা। এখন আপনি সাক্ষী নিয়ে আসছেন জবানবন্দি নেওয়ার জন্য, জবানবন্দি নিতে গেলেন, নিতে গিয়ে দেখা যাচ্ছে কি, এই তো আজকের আবহাওয়া যেমন আমরা বৈরী বলতেছি, প্রতিকূল বলতেছি, সে মামলার প্রতিকূলে যে পক্ষে নিয়ে আসছে তার বিপরীতে সাক্ষ্য দিয়ে শুরু করছে। 1, 2, 3 প্রশ্ন করার পরে সে বুঝতে পারলো কি, যে এ আমার আর নেই। প্রেম প্রেম করে স্যার। কেউ, সে বুঝতে পারছে কি, তার প্রেমিক যে তার ফেভারে সাক্ষ্য দেওয়ার কথা, এই যে পালাই গিয়ে বিয়ে করছে, কোর্টে গিয়ে মা বাবাকে যখন দেখছে, সে কি করছে, সে আর তার প্রেমিকের সাথে নেই, সে মা বাবার পক্ষ হয়ে গেছে। এরকম দেখছেন কোর্টে বা শুনছেন? হয়েছে স্যার, আমাদের বাড়ির পাশে হয়েছে স্যার একটা স্যার। হয়েছে। হওয়ার পরে সে কি করে, সে আর তার পক্ষে নেই। যাকে বিয়ে শাদী করছে সে জানে না যে সে বিয়ে শাদী করে, আবার কোর্টে ধরে নিয়ে আসছে, আসার পরে সে এই কথা বলতেছে। যা হোক, তাহলে তখন সে কি করবে, তার পক্ষে যে তাকে যে বিয়ে করছে সে কি করবে, সে কি আর তার সাথে থাকবে? পারবে? আর পারবে না। সে তখন বলবে কি আদালতকে, তার সাথে বিয়ে শাদী সবকিছু আমাকে করছে, কাবিন নামা ইত্যাদি, তাকে তো আমি আর অপহরণ করিনি, আমি সন্ত্রাসীও না, কয়েকজন মিলে গিয়ে তুলে নিয়ে আসছে, এরকমও না। তাকে বৈরী সাক্ষ্য ঘোষণা করা হোক, তাকে আমি প্রশ্ন করব। ঠিক আছে, তাইলে বৈরী সাক্ষীকে আপনি যাকে আপন ভেবে নিয়ে গেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য, সে হচ্ছে আপনার শেষমেশ হয়ে যায় বৈরী সাক্ষী।
জি স্যার। কেন হয়? সিচুয়েশনে সময় হয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে যে উদাহরণ দিছি আসলে এটা দুষ্টামি করে বলছি, এই উদাহরণ ওখানে খাটে না। সে কি কি জন্য দেয়, বৈরী কি জন্য হয়ে যায়? সে বৈরী হয়ে যায় টাকা পয়সা নিয়ে, সে বৈরী হয়ে যায় লোভে পড়ে, তাকে বলছে তোমার ছেলেকে সাক্ষী দিব ইত্যাদি ইত্যাদি করে সে বৈরী হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় কি আবার বৈরী কিছু ইমানদারি মানুষজন আছে না, যে সাক্ষ্য দেওয়ার আগে দেখবেন প্র্যাকটিক্যালি আপনারা যখন অ্যাডভোকেট হবেন তখন সাক্ষ্য দেওয়ার আগে সাক্ষীকে নিয়ে এসে 2-3 দিন একটু ট্রেনিং দেওয়া হয়। চেম্বারে বসে তাকে কি প্রশ্ন করা হবে, সে কি জবাব দিবে, এগুলো আর ট্রেনিং করা হয়। তো এখন সে যখন বুঝতে পারলো একজন অপরাধী, এখন তাকে নিয়ে আসছে সাক্ষ্য দেওয়ার জন্য, সে অপরাধ করেনি, তার বিবেকে বাধা দিচ্ছে না, সে কোর্টে গিয়ে কি করছে, সে কি অপরাধ করছে সবকিছু বলে দিছে। এবং কোর্টও যখন দেখবে যে আপনি প্রশ্ন করতেছেন, সে আপনার বিপরীতে 1, 2, 3 জবাব দিছে, জবাব দেওয়ার পর আপনি কোর্টকে বলছেন না যে ইয়ে করেন স্যার একে বৈরী ঘোষণা করেন, উনি বৈরী ঘোষণা করুক না করুক আদালতে তার জবানবন্দি নিয়ে আদালতও চালাই যেতে পারবে। যখন দেখবে আদালত যে সে সাক্ষী যেগুলো দিচ্ছে সেগুলো কি ন্যায় বিচারের সাথে আদালতের জানা দরকার আছে, ন্যায় বিচারের সাথে এই প্রশ্নগুলোর উত্তর আদালতের জানাও দরকার আছে। তার মানে নিয়ে আসছে আসামির পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, সে আসামির বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে এবং এগুলো ঘটনার সাথে মিলেছে। সেক্ষেত্রে আদালত তার সাক্ষ্যকে কি হিসাবে নিবি? সেক্ষেত্রে আদালত তার সাক্ষ্যকে গ্রহণযোগ্য হিসাবে নিবি। তাকে বৈরী ঘোষণা করুক না করুক এটা আসতেছে পরের কথা। মূল কথা হচ্ছে বৈরী সাক্ষী যিনি, তার সাক্ষ্যের সাক্ষ্যগত মূল্য আছে। কোন সময় যদি ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে এবং কোন একটা অপরাধ সম্পর্কে, বিচার্য বিষয় সম্পর্কে, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সত্য ঘটনা উদ্ঘাটন করা যায়। কোন একটা অপরাধ সম্পর্কে সত্য জিনিসটা কি সেটা যদি উদ্ঘাটন করা যায় তাইলেও সেক্ষেত্রে বৈরী সাক্ষীর সাক্ষ্যগত মূল্য আছে। আর যদি তাকে বৈরী ঘোষণা করা হয় তখন যারা নিয়ে আসছে তারা কি করবে? জেরা করবে। যারা করবে কিসের উপর ভিত্তি করে? এই যে আসামি ফেঁসে গেল, সে নিয়ে আসছে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, সে ফেঁসে গেছে, সে সব সত্যি কথাবার্তা গুলো বলে দিছে। তাহলে বলে দেওয়ার পরে তার অ্যাডভোকেটে যারা করলো, সে কি যারাই কি করবে? সেগুলো জবাব দিবে এতটুকু, বাকিটা তো খন্ডাইতে পারবে না। আমরা কি পাইলাম এই বৈরী সাক্ষী থেকে আমরা 4টা মূল পয়েন্ট পাইছি। প্রথম পয়েন্ট হচ্ছে যে পক্ষ সাক্ষ্য নিয়ে সাক্ষীকে হাজির করবে, নিয়ম হচ্ছে সাক্ষী তার ফেভারে, তার মামলার ফেভারে, তার ঘটনার ফেভারে, তার আসামির ফেভারে কথাবার্তা বলে, তার সত্য সাক্ষ্য সে দিবে। কিন্তু যখন দেখলো যে সে কি করছে, আপনার তার বিপরীতে কথাবার্তা বলে, সেটা সত্য হোক মিথ্যা হোক বলা শুরু করছে, তাইলে তাকে আদালতের অনুমতি নিয়ে বৈরী ঘোষণা করতে পারবে। তাকে প্রশ্ন না করে সে যে উত্তরগুলো দিছে সেগুলো সহ মামলার অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তাকে জেরা করতে পারবে। জেরা করার পরে আদালতে যেটা সত্য ধরে নিবে সেটা ধরে নিবে, সেটা ভিন্ন জিনিস। তাহলে বুঝছেন বৈরী সাক্ষী কি? সাক্ষ্য আইনে যদি 10টা গুরুত্বপূর্ণ সেকশন বের করেন, তুলনামূলক কোন 10টা সেকশন গুরুত্বপূর্ণ, তার মধ্যে 154, 133 এই 2টা সেকশন পড়বে। পুরো সাক্ষ্য আইনে 167টা সেকশন না,
167টা সেকশনের মধ্যে যদি কেউ বলে যে 10-20টা সেকশন গুরুত্বপূর্ণ বলে, তাহলে তার মধ্যে এই দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে 133, একটা হচ্ছে 154। বৈরী সাক্ষী নিয়ে কথাবার্তা, তারপরে আপনার সহযোগী আসামি নিয়ে কথাবার্তা। মনে রাখবেন, আইনের যে টার্মস গুলো বিভিন্ন আইনে আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই যে দুষ্কর্মের সহযোগী, এটা কোথায় কোথায় আছে, কোন কোন আইনে আছে? 133, 134-এ, 133, 30 এবং 114B হ্যাঁ, অথবা খ। 133, 114B, 30, এটা সাক্ষ্য আইনের বিভিন্ন ধারায় আছে। কিন্তু আমার প্রশ্ন ছিল, সাক্ষ্য আইনের বাইরে গিয়েও আর কোন আইনে আছে দুষ্কর্মের সহযোগী? পেনাল কোডের 109 ধারা আছে, 34 আছে। স্যার দণ্ডবিধি 34 ধারা, 37, 36 এগুলো। দণ্ডবিধি 34 হচ্ছে অপরাধের যৌথ দায়িত্ব। ওখানে আসলে দুষ্কর্মের সহযোগী নিয়ে কথাবার্তা বলেন, অপরাধের যৌথ দায়িত্ব নিয়ে বলছে। 109 বলছে আপনার অপরাধে সহায়তা করলে তার শাস্তি কি হবে, ওইটা হচ্ছে দণ্ডবিধির শাস্তির প্রথম সেকশন 109। এগুলো ফৌজদারিতে আছে, আপনার অপরাধের সহযোগী নিয়ে কথাবার্তা ফৌজদারি আইনে আছে। আপনারা যখন ফৌজদারি কার্যবিধি করবেন ওখানে পাবেন অপরাধের সহযোগী নিয়ে কথাবার্তা। স্যার ফৌজদারি কার্যবিধি কখন থেকে শুরু করবেন স্যার? ফৌজদারি কার্যবিধি সামনে শুরু হবে ইনশাল্লাহ। এই যে সাক্ষ্য আইনটাতে আপনারা রেসপন্স করতে পারতেছেন না। স্যার করতেছি তো স্যার, আমরা পড়তেছি স্যার, আমরা যতটুকু পারতেছি স্যার করতেছি স্যার। আপনি যেরকম চাচ্ছেন সেরকম হয়তো করতে পারতেছি না স্যার, কিন্তু আমরা চেষ্টা করতেছি স্যার সবাই মিলে স্যার। 155-এর পর 154-এর পরে 155 যে পড়াবো বলছিলাম, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নালিশ করে, সেটা মনে রাখবেন আপনার 3টি উপায়ে করা যায়। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ 3টি উপায়ে করা যায়। প্রথম কথা হচ্ছে আপনার সাক্ষী বিশ্বাসের অযোগ্য, দ্বিতীয় কথা হচ্ছে সে ঘুষ নিছে, তৃতীয় কথা হচ্ছে সে তার পূর্ববর্তী বক্তব্যের সাথে পরবর্তী বক্তব্যের মিল নেই, সে বিশ্বাসের এই অযোগ্য। তাহলে আপনার সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কয় ভাবে হরণ করা যায়? 3 ভাবে হরণ করা যায়। প্রথমে হচ্ছে এই সেকশনে আমার খুবই সোজা বোঝা যায়, সে বিশ্বাসের অযোগ্য, তারপরে হচ্ছে সে ঘুষ নিছে, দুর্নীতি পরায়ণ, প্রলোভনে পড়ছে, সে কিদানি বলদ প্রলোভিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর 3 নাম্বার হচ্ছে সে সুদূর বুদুর কথা বলে, আগের কথার সাথে পরের কথার কোনো মিল নেই। ঠিক আছে, এটা আপনার সর্বশেষ সংশোধনী করছে সাক্ষ্য আইনে, এই 3টা রাখছে। আরেকটা আগে ছিল সেটা বাতিল করে দিছে, সেটা হচ্ছে আপনার ওই যে মহিলা যে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আপনার যখন বিচার হয় তখন নালিশকারিনী যিনি ওনাকে দুশ্চরিত্রা বলা, এখন বলতেছে তাকে দুশ্চরিত্রা বলা যাবে না। ঠিক আছে, তাহলে এই 3টা আলোচনার পরে 4 নাম্বারটা যেভাবে বলছি সেভাবে আলোচনা করে দিবেন। এটা হচ্ছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ। যা হোক, এবার আপনাদেরকে এই আলোচনার শেষে সাক্ষ্য আইনে মোটামুটি আমাদের কঠিন জিনিস যেগুলো আছে এইগুলো প্রায় আলোচনা শেষ। বাকি জিনিস যেগুলো আছে এগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন তাইলে পারবেন। অনেকের মতো আমারও কঠিন লাগতো, আর 2টা সেকশন আছে, একটা হচ্ছে 63 আর একটা হচ্ছে 65। এই যে দলিলের বিষয়বস্তু সম্পর্কে কোন ক্ষেত্রে কিভাবে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়, এই জিনিসটা একটু কঠিন, বা আমার কঠিন লাগে, আপনাদের হয়তো পড়লে সোজা মনে হতে পারে। ওই সবার তো সব জিনিস কঠিন লাগবে এরকম কোনো কিছু না। তো সেই 2টা সেকশন পড়ানোর আগে আপনারা গুরুত্বপূর্ণ 20টা সেকশন
দাগাই নেন যে সেকশনগুলো আমাদের সবসময় পড়তে হবে। আপনাদেরকে এমন ভাবে পড়াইছি বা পড়ানো হচ্ছে যাতে কোন একটা সেকশন বুঝতে যে সেকশনগুলো লাগে সেগুলো আগে আলোচনা করার পরে তারপর ওইটাতে যাচ্ছিলাম। এখন গুরুত্বপূর্ণ সেকশন যেগুলো আপনাদের মাস্ট জানতে হবে ওই জিনিসগুলো একটু লিখে নেন। একটা জি স্যার, হচ্ছে বলেন স্যার। 5 নাম্বার সেকশন, তারপর হচ্ছে আমাদের 26, 31, 17, তারপর হচ্ছে 32, এরপর হচ্ছে 63, 65। যেহেতু 60 নাম্বার সেকশন থেকে আজকে বার কাউন্সিলে প্রশ্ন করছে, 60 নাম্বার সেকশনও লিখেন। জি স্যার। তারপর হচ্ছে 90, জি স্যার। লিখছেন 90, 90 পর হচ্ছে 104, 105, লিখছি স্যার। 112, 114, 112, 114, তারপর হচ্ছে 133, জি স্যার। 112, 14 পর 133, তারপর হচ্ছে 137, 137 এর পরে 142, 143, 133। হ্যাঁ 133 তো আগে বলছি। 133 এর পরে 137, তারপর হচ্ছে 142, 143, 142, 143, জি স্যার। এরপরে হচ্ছে 154, 155, তারপর 155 এর পাশাপাশি লিখেন 146। জি স্যার। 20টা হয়েছে স্যার। বরাবর 20টা হয়েছে না? এই 20টা সেকশন পরে রাখবেন, ঠিক আছে? আমি তো পড়াইছিও, আরো পড়াবো, আপনারা একটু পরে রাখবেন। নেক্সট ক্লাসে এই 20টার উপর একটা সামারি করে দিব এবং এখান থেকে 63 আর 65 কি বলছেন তো স্যার? 63 আর 65 একটু কঠিন মনে হয় আমার কাছে, আপনারা একটু পরে দেখিয়েন। ওখানে আসলে গল্প চলে কিছু কথাবার্তা বলছে, জাবেদা নকলের কথা বলছে, এই যে ফটোকপির কথা বলে, তারপরে দলিল সম্পর্কে মুখ সাক্ষ্যের কথা বলে। সেক আছে না, আপনারা তো সেক বই দেখছেন? জি স্যার। স্যার। সেক বইতে জি স্যার, সেকেন্ড মামলা স্যার। সেকের মামলা, কিন্তু বাম পাশে কি সেকের কাউন্টার পার্টটা থেকে যায় না, একটা সেকের থেকে যায় স্যার। থেকে যায় না, এটাও মাধ্যমিক সাক্ষ্য জি হিসেবে স্যার। গ্রহণযোগ্য হবে আমাদের আইনে বলতেছে। এগুলো সবগুলো জি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, এগুলো সবগুলো 63 নাম্বার সেকশনের কথাবার্তা। আর 65 যেটা, এটাতে বলতেছে এগুলো কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। যখন আপনার দলিলটা হারাই যায়, দলিলটা উপস্থাপন করা সম্ভব না হয়, নোটিশ দেওয়ার পরও সরকারি কর্তৃপক্ষ দলিলটা নিয়ে না আসে, এরপরে বলতেছে আপনার দলিলটা আনাই খুবই কষ্টকর, এটা আনার মতো পজিশনে নাই, এই কথাবার্তাগুলো ওখানে আপনার এই ধরনের 7টা কথা বলা আছে 65 নাম্বার সেকশনে। ওই 7টা ক্ষেত্রে আপনার মাধ্যমিক সাক্ষ্য দিলে সেটা গ্রহণযোগ্য হবে। মাধ্যমিক সাক্ষ্যটা কি স্যার? মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে আপনার সাধারণত দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হয় স্বয়ং দলিলটা দ্বারা, এবং এই স্বয়ং দলিলে হচ্ছে এক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স, এটাই হচ্ছে উৎকৃষ্ট সাক্ষ্য। এখন এই দলিলের বিষয়বস্তু প্রমাণের দলিলটা ছাড়া আর কিছু পদ্ধতিতে দলিল প্রমাণ করা যায়, সেই পদ্ধতিগুলোকে বলা হয় মাধ্যমিক সাক্ষ্য।
এবং সেক্ষেত্রে বলতেছে 5 ধরনের দলিল মাধ্যমিক সাক্ষ্য হিসাবে বিবেচিত হবে, মাধ্যমিক সাক্ষ্য হিসাবে উপস্থাপন করা যাবে এবং সেটা 7টা ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। 63 নম্বর সেকশনে বলতেছে 5টা দলিল মাধ্যমিক সাক্ষ্য, আর 65-তে বলতেছে এইগুলো 7টা ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। তাইলে আমরা এই যে আপনার দলিল প্রমাণের জন্য 2 ধরনের সাক্ষ্য পেলাম, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স হচ্ছে স্বয়ং দলিলটা, মূল দলিল যেটা সেটা দিয়ে প্রমাণ। আর সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য যেটা বা গৌণ সাক্ষ্য বলে সেটাকে, এটা হচ্ছে ওই 5 ধরনের দলিল, মূল দলিলের 5টা রূপ, ওই রূপগুলো ধরো করতে পারে। 1 নম্বর হচ্ছে জাবেদা নকল, এটা আমরা সবাই শুনে আসছি। জাবেদা নকল যেটা বলে আপনার সাক্ষ্য আইনে, সেটাও মাধ্যমিক সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হয়। যে সমস্ত স্যার আমরা স্যার অ্যাকাউন্টিং এর ভাষায় স্যার জাবেদা বসিতের হিসাবপত্র যেটা হচ্ছে প্রাথমিক হিসাবের বই, ওটা জাবেদা। স্যার এখানে দলিলের ক্ষেত্রে স্যার জাবেদা নকল কোনটা হবে স্যার? জাবেদা নকল হবে এই যে আপনি একটা জিনিস রেজিস্ট্রি নিয়েছেন না, জি স্যার। জায়গা একটা রেজিস্ট্রি করে নিয়েছেন না, জি স্যার। ওই রেজিস্ট্রি যেটা করা হয় সেই দলিলটা আপনাকে দেয় না, 7-10 দিন পরে 20 দিন পরে তার একটা নকল দেয়, জি স্যার। নকল দেয়, যেটাকে বলা হয় জাবেদা নকল। ওই মূল দলিলের একটা নকল দেয়, মূল দলিল এখানে রেজিস্ট্রি অফিসে থেকে যায়, জি স্যার। ওটাও আপনার মূল দলিল হিসেবে ব্যবহৃত হবে বা ওটা দিয়ে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ, আপনারা আর একটু পড়াশোনা করেন স্যার। স্যার একটা বলছেন স্যার জাবেদা নকল স্যার, আর সাইডটা স্যার? আচ্ছা, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। এই যে আপনারা আর একটু কসব গতিতে না চলে আর একটু পড়াশোনা করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি মূল লাইনটা একটু নড়াচড়া করে বুঝতে পারেন, তারপর আমরা আরো কিছু প্রশ্ন, জি স্যার। শুধুমাত্র প্রশ্নের উত্তর দানা চলে যাব, প্রশ্ন দিব সেগুলোর উত্তর দিবেন, এরপর আর একটু গোছাই দিব। স্যার হোমওয়ার্ক থাকবে কি স্যার? স্যার হ্যাঁ বলেন রফিক সাহেব, কি হলো? স্যার স্যার আমি ওই 20টা সেকশন দেখাইতে পারছিলাম না স্যার, আমার একটা ফোন ঢুকে গেছিল, যদি একটু বলতেন আমার। আপনি কি আচ্ছা সিলেক্ট সমস্যা নাই, আমি দিয়ে দেবো রফিকুল ভাই গ্রুপে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার ধন্যবাদ স্যার, আমাদের আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। রবি ভাই কি করেন তো